আমাদের বাংলাদেশের অন এন অ্যাভারেজ আমাদের এক্সপোর্ট হচ্ছে $40 বিলিয়ন, আর আমাদের ইম্পোর্ট হচ্ছে অ্যাবাউট $63, 64, 65 বিলিয়ন। সো এইখানে কিন্তু আমাদের রেমিটেন্স একটা হিউজ রোল প্লে করছে। যে আপনি বলছেন $22 বিলিয়ন, যেটা হচ্ছে লাস্ট ইয়ারে 32 ছাড়িয়ে গেছে, তার আগের বছর হচ্ছে 26 ছাড়িয়ে গিয়েছে $বিলিয়ন, উইচ ইজ কোয়াইট আনইউজুয়াল ট্রেন্ড দেখলে, বাট ছাড়িয়ে গেছেন, এটা কমছে না। সো আমাদের এক্সপেকটেশন এত বেশি কমবে না, বিকজ আমাদের রেমিটেন্স কিন্তু অ্যাবাউট 51-52% হচ্ছে আপনার লিগ্যাল ওয়েতে আসতেছে। অ্যান্ড অলমোস্ট হাফ কিন্তু আপনাদের হুন্ডিতে আসতেছে। সো আমাদের এইটাও একটা দেখার জিনিস, ওইটা যে হুন্ডিতে না আসে তখন কিন্তু এইটা ইনডাইরেক্টলি আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলছে। আর আমাদের রেমিটেন্স, এটা সত্যি যে ওরা মোস্ট অফ দ্য টাইম রেমিটেন্স যারা পাচ্ছে, অ্যান্ড 50% হচ্ছে রুরাল এরিয়াতে চলে যাচ্ছে রেমিটেন্স। আর ঢাকার বাইরে ধরলে অ্যাবাউট 96%, 97% ঢাকার বাইরে কিন্তু রেমিটেন্সগুলো পাচ্ছে। সো ওরা হচ্ছে এডুকেশনে খরচ করছে, হেলথে খরচ করছে। ইটস নট যে ওনারা ইনভেস্ট করছে না, ওনারা যে জায়গা কিনতেছে, বিল্ডিং করছে, ওইটা কিন্তু রেমিটেন্সের টাকা থেকেই যাচ্ছে, যেটা হচ্ছে আমরা ডাইরেক্ট চোখে বলতে পারি যে প্রোডাক্টিভিটি ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট নাই। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক স্টাডি আছে যেখানে দেখাচ্ছে যে রোল অফ রেমিটেন্স অন চাইল্ড এডুকেশন, রোল অফ রেমিটেন্স অন আপনার প্রোডাক্টিভিটি, হাউস হোল্ড প্রোডাক্টিভিটি, রোল অফ রেমিটেন্স অন হেলথ ইম্প্যাক্ট। যখন এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়, আসলে এগুলো ইমপ্লিমেন্ট করা হয় না, কিন্তু আপনি যখন স্টাডিগুলো করছে, আপনার ওই সব বাসায় যখন আপনি যাচ্ছেন, তখন আপনি তো দেখতে পাচ্ছেন যে ওদের বাচ্চারা স্কুলে যাচ্ছে জাস্ট বিকজ অফ দিস রেমিটেন্স। এইটা একটা হিউজ ইম্প্যাক্ট আছে। অ্যান্ড আপনি যদি এখন প্রোডাক্টিভিটির তো অনেকভাবে দেখা যায়, আপনি এখন এম্পাওয়ারমেন্ট যদি বলেন, আপনি রুরাল এম্পাওয়ারমেন্ট যেটা যদি বলেন, আমাদের তো বাংলাদেশের বাইরে কেউ বলে 1.5 কোটি, বাট 1 কোটির বেশি মানুষ কাজ করছে। সো 1.5 কোটিটা ওইটা অফিসিয়ালি বলে না কেউ, বাট 1 কোটির বেশি কাজ করছে। সো আপনি 1 কোটির যখন বেশি কাজ করছে, অ্যান্ড অ্যাবাউট 10% হচ্ছে ফিমেল, মোস্টলি মেল। আপনি ওইভাবে যদি চিন্তা করেন, ইউ আর অ্যাকচুয়ালি এম্পাওয়ারিং লট অফ হাউস হোল্ড, বিকজ এখানে ডিসিশন কিন্তু এখানে হচ্ছে, নট দ্যাট ওনাদের সাথে কথা হচ্ছে না, কথাটা হচ্ছে। সো আপনি প্রোডাক্টিভিটিতে বললে যে আমাদের তো প্রোডাক্টিভিটি অনেকভাবে দেখা যায়, মাইক্রো লেভেল প্রোডাক্টিভিটি, ম্যাক্রো লেভেল প্রোডাক্টিভিটি। আপনি যদি ম্যাক্রো লেন্সে দেখেন, তখন মনে হবে যে এই প্রোডাক্টিভিটি ওনাদের কোনো কন্ট্রিবিউশন নাই। বাট আপনি জাস্ট ইউ টেক অ্যাওয়ে দিস $22 বিলিয়ন ফ্রম দ্য মার্কেট, তখন দেখবেন যে ওনাদের যেই রেমিটেন্সের ইম্প্যাক্ট অন ম্যাক্রো লেভেল, আমাদের ওই গ্যাপটা কোথা থেকে ফুলফিল হবে। অ্যান্ড যেটা আপনি বলছিলেন যে একটু আগে, রেমিটেন্সটা কমে যেতে পারে, রেমিটেন্স আমরা শুনি কমে যেতে পারে। বিশ্বজুড়ে যেভাবে বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, আসলে সব দেশ থেকে কিন্তু প্রবাসীদের পাঠিয়ে দিচ্ছে। বাট যদি আমাদের লিগ্যাল ওয়েটা আরও কিছু ইনসেন্টিভ দিয়ে পলিসি ফ্রেমওয়ার্ক ঠিক করে যদি রেমিটেন্সগুলো নিয়ে আসা হয়, অ্যান্ড ইটস নট অনলি লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আপনি বাংলাদেশের বাহিরে, উনি কিছু এক্সাম্পল দিল, বিভিন্ন এম্বাসিতে যাবেন, দে ডোন্ট গেট দ্য সেম ট্রিটমেন্ট। আপনি যান, আমি যাই, উনি যান, they will not get the পাসপোর্ট দেখলেই তো মানুষ যে ট্রিটমেন্টটা করে, এমবাসির ভিতরে তো সেম পাসপোর্ট, উই হোল্ড দ্য সেম পাসপোর্ট, বাংলাদেশ এমবাসি, দে ডোন্ট গেট দ্য সেম ট্রিটমেন্ট। সো এইসব ছোট ছোট আমাদের হঠাৎ করে জুলাইয়ের পরে রেমিটেন্স কেন বাড়লো? ইটস জাস্ট বিকজ আমাদের মানুষের যে সেন্টিমেন্ট কাজ করেছে দেশের উপর, এইটা দিয়ে কিন্তু জুলাইয়ের পরে বাড়লো। আগস্টের পরে, আগস্ট 2024-এর পরে আমাদের জুলাইতে কেন কমলো? জাস্ট বিকজ অফ দিস সেন্টিমেন্ট। এইটাই তো। সো এই সেন্টিমেন্ট, আমাদের যে একটু ভালো ব্যবহার, একটু মূল্যায়ন করা, যেটা উনি বলছিল, এইটা করলে দেখবেন যে মানুষ অ্যাকচুয়ালি লিগ্যাল ওয়েতেই যাবে। অ্যান্ড এখন কিন্তু মার্কেটে অনেক বেশি গ্যাপ নেই হুন্ডি অ্যান্ড লিগ্যাল ওয়েতে, 2% ইনসেন্টিভ দেওয়ার পরে। আর আপনি যখন লিগ্যাল ওয়েতে যাচ্ছেন, আপনি বাংলাদেশে এখন নতুন যেসব রুলস আসতেছে, যে কোনো অ্যাসেট কিনতে হলে অনেক সময় হচ্ছে টাকা ট্রানজ্যাকশন জানতে চায়, বা সোর্স এখনো পুরো ডাইরেক্টলি বলে না পুরো সোর্স কোথা থেকে, বাট আপনার ট্যাক্স রিটার্নটা জানতে চায়। তো ট্যাক্স রিটার্নটা যখনই সাবমিট করে, ওখানে অনেক কিছু ইনফরমেশন থাকে কোথা থেকে টাকা আসছে। সো আপনি যখন হুন্ডিতে পাঠাচ্ছেন, আপনি কিন্তু এইসব পেচে আবার পড়বে, যে উনি যেটা বলছিল, আরও অনেক ঝামেলায় পড়বে। আর যারা হচ্ছে আমাদের মেজরিটি অফ দ্য ওয়ার্কার, ওনারা হচ্ছে ব্লু কালার জব করে, ওনাদের এডুকেশন লেভেল অনেক হাই না এই প্যাচগুলো বোঝার জন্য, লিগ্যাল প্যাচগুলো বোঝার জন্য। সো এইটা হচ্ছে আপনাদের পলিসি মেকার বলেন, গভর্নমেন্ট বলেন, বা যারা হচ্ছে অর্গানাইজেশন যারা এটা নিয়ে কাজ করে, ওনাদেরও কিছু দায়িত্ব আছে এটাকে কিভাবে বাংলাদেশে তো আরো একটি বড় সমস্যা হচ্ছে, আমরা প্রবাসী পাঠাচ্ছি অনেক, কিন্তু দক্ষ কর্মী না, পর্যাপ্ত দক্ষ না। হ্যাঁ।
এটা একটা বড় সমস্যা ইন্টারন্যাশনালি। এই জন্য আমাদের প্রবাসীরা অনেক কম স্যালারি পায় অন্যান্য দেশের থেকে। সেটা হয়তো পেতে পারতো, আমরা যদি আরবের যে স্ট্রাকচারটাকে যদি এভাবে করতাম। আমাদের আসলে এখানে ওয়ান ট্র্যাক নয়, এটা শুধু সরকারি সিদ্ধান্তেই হবে না। আপনি অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশে সরকারি অধীনেই, কিন্তু ট্রেনিং সেন্টারগুলো আন্ডার ইউটিলাইজ অর নন ইউটিলাইজড, ওখানে কেউ ট্রেনিং করতে যায় না। আমরা যদি এটাকে একটা বিল্ট ইন সিস্টেমের মধ্যে আনতে, বলে গেছেন যে ওখানে জাস্ট যায়, টাকা দেয়, সার্টিফিকেট নেয়, সেই কথাই বলছি আমি, যে সেই জিনিসটা যদি আমরা এইভাবে বিল্ট ইন একটা সিস্টেমের মধ্যে যদি নিয়ে যেতে পারতাম, যে তোমাকে ট্রেনিংটা নিয়েই কিন্তু বিদেশ যেতে হবে, এটা যদি ম্যান্ডেটরি করতে পারতাম, এবং ওই সার্টিফিকেটটা নেওয়ার যে প্রবণতা ওটাও যদি রোধ করতে পারতাম, যে তুমি সত্যিকার, এটা তো তার প্রয়োজনে এই ছোটোখাটো ট্রেনিংয়ের জন্য কিন্তু আমাদের ভিতরে লোক আছে। এটাকে যদি প্রপার একটু অর্গানাইজ করে যদি স্ট্রাকচারটা যদি ফ্রেমগুলো ঠিক করতে পারতাম। আমার ইনস্টিটিউটগুলো আছে সরকারি, যেতে হবে। এবং আমি ওই যে সার্টিফিকেট নেওয়ার কথাটা, এটাও তো শুনেন, সুযোগটা যখন মানুষ চায় আমি 1 মাস আগে গেলে 1 মাস আগে বেতনটা পাবো, এখানে তো বেকার। সে চায় আমি ওই ট্রেনিংয়ের আগেই যদি চলে যেতে পারি। আমি যদি বলি না, তুমি এই ট্রেনিংয়ের সময়ও একটা ছোটোখাটো একটা ইনসেন্টিভ তুমি পাবে, এবং ট্রেনিংটা কীভাবে, একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যখন মনে করেন একটা বিদেশে যাচ্ছে, সে কোথায় এসে ট্রেনিংটা দিবে, সে যদি বুঝতো ওই ট্রেনিংয়ের সময়টা আর তার খাওয়া পড়ার একটা ব্যবস্থা একটা করা যাচ্ছে, বা তাকে যদি কোনো না কোনোভাবে একটা সাবসিডাইজ ইয়েতে করা যেত, তখন হয়তো সে ট্রেনিংয়ের প্রতি আগ্রহী হতো। তখন এটা আমি যদি জাতীয় সম্পদ মনে করি, আমি এই মানুষটাকে তৈরি করছি আমার দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য, এবং তার আগে আমাকে তাকে প্রস্তুত করার জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ তৈরি করছি, এগুলোর পিছনে ইনভেস্টমেন্ট করছি। আমরা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তৈরি করছি, ইনভেস্টমেন্ট করছি। এই প্রবাসী শ্রমিক যাদেরকে পাঠাচ্ছি, আমরা যদি মনে করতাম যে দ্যাটস অলসো অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ইকোনমি, উই শুড প্রিপেয়ার দেম। এই প্রিপারেশনের কারণে এখানে যদি ইনভেস্টমেন্টটা হতো, যেমন ধরেন 3 মাসের ট্রেনিং আপনি দিতে বলেন, তার যদি থাকা খাওয়ার ব্যবস্থাটাও যদি করা যায়, আর সে যদি চিন্তা করে, এটাকেও যদি আমরা তাদের মনে ঢোকাতে পারি প্রচার দিয়ে, যে তুমি এই ট্রেনিংটা করে গেলে তুমি কিন্তু যেখানে 1000 দিরহাম পাবে ট্রেনিংটা করে গেলে, আমরা তোমাকে আরও 200-300-400 ডলার বেশি পেতে পারো। একটা নেপালের, একটা ফিলিপিনের, একটা অন্য দেশের শ্রমিক যে বেতন পায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আমাদের দেশের শ্রমিকটা তার থেকে কম পায়, বিকজ তার আইডিয়া এবং ওই সমস্ত জিনিসের ব্যাপারে তার ধারণাগুলো অত পরিষ্কার নয়, কারণ তারা ট্রেনিং নিয়ে যাচ্ছে। আর আমার লোকটাই সাধারণ কাজ করতে গেলেও তাকে কিন্তু একটা দৈনন্দিন বিষয়, চেয়ারটা চিনতে হবে, টেবিলটা চিনতে হবে, ফ্রিজটা চিনতে হবে, কিভাবে অপারেট করে সেটা জানতে হবে, এই অনেকগুলো কিছু নামগুলো চিনতে হবে তার ওই স্থানীয় ভাষা অনুযায়ী। এগুলোর কিন্তু প্রিপারেশনের এখানে প্রসেসগুলো আছে, কিন্তু আমরা ওদেরকে টেনে আনতে পারছি না সেন্টারের মধ্যে। এইটা যদি করা যায়, দেখেন যদি জাপান, কোরিয়াতে যারা যায়, ওরা আবার কিন্তু প্রপার ট্রেনিং নিয়ে যাচ্ছে, এবং তারা ট্রেনিংটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যাচ্ছে, বাধ্যতামূলক সবকিছু নিয়ে যাচ্ছে, করিয়ে যাচ্ছে। এবং সেটা যেহেতু আমি মধ্যপ্রাচ্যের দেশে করাচ্ছি না, এবং যারা পাঠাচ্ছে তারাও কিন্তু ওই সার্টিফিকেটের কাগজটা নিয়ে দিয়ে দিচ্ছে, তাতে কিন্তু আলটিমেটলি তো রেজাল্ট দিচ্ছে না ওখানে। তো সেখানে সেই আনস্কিল্ড লেবার হিসেবেই কিন্তু সে ট্রিটেড হচ্ছে। উনি একটা কথা বললেন, মনে করেন প্রায় 1.5 কোটির মতো মানুষ নানানভাবে কাজে কর্মে গেছে। আরও কিন্তু দ্বৈত নাগরিক হিসেবে বা বিভিন্ন দেশে রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে, রেসিডেন্ট হিসেবে, পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আরও প্রায় 40 থেকে 50 লাখ লোক আছে বাংলাদেশে, প্রায় 2 কোটি মানুষ। প্রতি বছর কিন্তু এরা রেমিটেন্স পাঠায়, বিকজ তাদের কিতেন কিনে এখানে থাকেন, আত্মীয় স্বজন পরিবার থাকে, এবং তাদের সেভিংসটাও তারা এখানেই রাখতে চায়। আমরা এই জন্যই বলি যে ওদের সেভিংসটা আনার জন্য এনভায়রনমেন্টে আপনি ক্রিয়েট করেন, তাকে আলাদা কিছু দেওয়ার দরকার নাই। তার জমিটা কিনলে এটা যেন বেহাত না হয়, তার কারো স্থানীয় প্রভাবশালীরা তার বাড়িটা যেন বেদখল না করে। এই যে উনি বললেন নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, ইট ইজ অলসো আদার ওয়ে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, বিকজ আপনি ও বাড়ি কিনছে, কারণ তার ওখানে অনেক কায় ক্লেশে কষ্টে থাকে, এখানে এসে একটা ভালো বাড়ি, ভালো পরিবেশে থাকার স্বপ্ন সকলেরই থাকে, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করবে। এই যে এডুকেশন ইনভেস্টমেন্ট, হেলথ ইনভেস্টমেন্ট, এগুলো আমি করছি বলেই হাসপাতাল তৈরি হচ্ছে, ঔষধ বিক্রি হচ্ছে, সে স্কুলে যাচ্ছে, কাপড় চোপড়, বইপত্র, আনুষঙ্গিক অনেক রকমের প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট হচ্ছে এই নন প্রোডাক্টিভের মধ্য দিয়েই। সবাই অবশ্য গ্রাম থেকে ছেড়ে শহরে চলে আসে, একটু অবস্থা ভালো হলে শহরে চলে আসে। আমরা যদি এই ফ্যাসিলিটিসগুলো গ্রামে নিয়ে যেতে পারতাম, শহর থেকে অফলোড করতে পারতাম, এটা ন্যাশনাল পলিসির ব্যাপার, এটা শুধু প্রবাসীর জন্য নয়।